এই শেখ হাসিনা আমার কাছে কেন জানি মনে হয় তিনি আসলে সুস্থ মহিলা ছিল না। যে সেঞ্চুরি পালন করছে ছাত্রী নির্যাতন বা ধর্ষণের, কেক কেটে উৎসব করেছিলেন, কেক কেটে উৎসব করছে, গ্রেপ্তার সাজা মিনিমাম আইনের আওতায় আনেননি, মিনিমাম না, ওই বাচ্চার সামনে তাদেরকে হত্যা করা হয়েছে, নখ উঠাই ফেলছে, অনেক কর্ণের চাকরিরত অবস্থায় তাদেরকে আয়নাঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন ছিলেন জাতীয় সংসদের সদস্য এবং গত 53 বছর ধরেই বাংলাদেশের রাজনীতি খুব কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করেছেন এবং নানান সময় নানান নিপীড়ন নির্যাতন সহ্য করেও রাজনীতির মাঠ ছাড়েননি কখনো। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আলোচকের মুখ থেকে আলোচনা শুনি, বিশ্লেষণ শুনি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো। দুদু ভাই, আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এবং শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবার পরে তার বিগত যে 15 বছরের শাসনামল, সেই শাসনামলের নানান গুম খুন এগুলো নিয়ে এবং আরও বেশ কিছু অপরাধ তদন্তের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে এবং এই গুম কমিশন গতকাল বেশ কিছু দিন ধরেই তাদের এই তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি সেটি হচ্ছে আয়নাঘর। সেই আয়নাঘরের বিষয়ে গতকালকে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি একটি সংবাদ প্রকাশ করেছে। সেটিতে উঠে এসেছে যে শেখ হাসিনার শাসনামলে এই যে আয়নাঘরে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, যাদেরকে বন্দী করে রাখা হতো, তাদের বিশেষ করে নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হতো এবং তাদের সাথে যদি ছোট শিশু বাচ্চারা থাকতো যারা দুগ্ধপোষ্য শিশু, সেই শিশুদেরকে মানে অপরাধের স্বীকারোক্তি স্বীকার করাবার জন্য শিশুদেরকে মায়ের দুধ পান করতে দিত না, তাদেরকে দিনের পর দিন আটকে রাখতো। এরকম অনেক শিশু সেখানে দীর্ঘদিন যাবৎ আটক ছিল। এই বিষয়টি একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে বিশ্লেষণ করবেন? রাজনীতি তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, এবং শিশুরা তো আসলে রাজনীতি বা হিসেব নিকেশের ঊর্ধ্বে। সেই শিশুদেরকে এরকম জিম্মি দশায় ফেলে রাজনীতির হাতিয়ার বানানোটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটি কি রাজনীতি? জি, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনা তার শাসনকালে বিশেষ করে গত 16 বছর ধরে যে এক নাগাড়ে তিনি নির্বাচনের নামে যে তামাশা করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিলেন এবং তিনি প্রকাশ্যে যেভাবে দাবি করতেন যে মানুষ তাকে ভোট দিয়েছে এবং এই সব কথা বলার মধ্যে মাঝে মাঝে সে একটা নামাজি মানুষ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করত বিভিন্ন, এবং তার নেতা কর্মীরা তিনি তাহাজ্জুদে নামাজ পড়েন, তিনি ধর্ম অনুরাগী, এইভাবে তার একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করত। মাঝে মাঝে কোনো খেলায় যদি আমাদের দেশের ফুটবল অথবা ক্রিকেটে বিজয় লাভ করত, তাহলে এক ধরনের প্রচারণা থাকতো যে তিনি সারা রাত নামাজ পড়েছেন। এই নামাজ পড়ার কারণে অনেকটা এই ধরনের জিনিস সামনে আনার চেষ্টা হতো। এই নামাজের কারণেই বোধহয় মানে প্রধানমন্ত্রীর নামাজের কারণে খেলায় জয়লাভ করেছে। মানে আর তিনি প্রায়শই একটা কথা বলতেন তার স্বজন হারানোর, যেটা এখন একটা মিথে তৈরি হয়েছে, স্বজন হারানোর বেদনা, মানে তার পিতা মাতা ভাই যেভাবে নৃশংসভাবে নিহত হয়েছিলেন, এভাবে কোনো দ্বিমত নাই। কিন্তু ওনার যে প্রচারণাটা, মানে দীর্ঘকাল শুনতে শুনতে যখন উনি পালিয়ে যাচ্ছেন দেশ থেকে, সেই পালানোর মুহূর্তের আগের অর্থাৎ 1 মাসের যে হত্যাকাণ্ড নৃশংসভাবে, শুধু গুলি করে হত্যা করেছে এটাই শেষ না, তাদেরকে আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করছে, সবই তার নির্দেশনা হয়েছে। আর 16 বছরের অসংখ্য গুম খুন, এটা তো মানে 1 মাসের কথা বলতে বলতে অনেক সময় এটা পিছনে পড়ে যায়, আড়ালে পড়ে যায়। সেই জায়গায় আমাদের ইলিয়াস আলী আছে, একসময় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল,
একসময় সে জাতীয় সংসদে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল সিলেটের, এবং তুমুল জনপ্রিয় নেতা ছিল। আর চৌধুরী আলম ঢাকা শহরের একজন শুধু কাউন্সিলর না, তিনি মহানগর রাজনীতিতে তার একটা প্রভাব ছিল। তাকে প্রকাশ্যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, সবাই দেখছে, কিন্তু সরকার অস্বীকার করেছে। প্রথমে স্বীকার করেছে যে তাকে জেলে দেওয়া হবে সে সহসে, কিন্তু আর পরে পাওয়া যায়নি। আজও পর্যন্ত তিনি ফেরেন নাই। তো এই ধরনের অসংখ্য ঘটনার মধ্যে নারী নির্যাতনের তার যে দৃষ্টান্ত আছে, যেমন একজন ছাত্রলীগের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামটা মানিক সম্ভবত, যে সেঞ্চুরি পালন করছে ছাত্রী নির্যাতন বা ধর্ষণের কারণে। কেক কেটে উৎসব করছে, ছাত্রলীগের নেতা হিসাবে দাবি করছে, অথচ পত্র পত্রিকা মিডিয়া সব জায়গায় আসছে। কিন্তু শেখ হাসিনা তাকে গ্রেপ্তার সাজা মিনিমাম আইনের আওতায় আনেননি, মিনিমাম না, বরঞ্চ তাকে পুরস্কৃত করার জন্য বিদেশে পাঠানো হয়েছে এবং সেখানে তার চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আমরা পাবো। যেমন একটি ঘটনা, আপনারা যারা সাংবাদিক এখনো পর্যন্ত সেটা ঝুলে আছে, ওই যে সামিট গ্রুপের দেখার কারণে রুনু যে রুনের ছোট্ট একটা বাচ্চা ছিল, ছেলে, তো ওই বাচ্চার সামনে তাদেরকে হত্যা করা হয়েছে, সাগর রুনিকে। তো সেটি আজ পর্যন্ত, এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে, হয়তো জাতি জানতে পারবে নতুন প্রেক্ষাপটে। ঠিক তেমনি এই আয়নাঘর, তার ক্ষমতাকালীন সময় আয়নাঘর আপনার প্রকাশ পেয়েছে বিভিন্ন মিডিয়াতে, বিদেশি আল জাজিরা বড় একটি খবর প্রকাশ করেছিল। তখন সে এটা অস্বীকার করেছে, শেখ হাসিনা অস্বীকার করলেও এখন যেসব ঘটনাগুলো বেরিয়ে আসছে, যেমন শিশুদেরকে আটকে রাখা, তাদের মায়ের বুকের দুধ খেতে না দেয়া, কি নৃশংস। অনেকের পুরুষ মানুষের দেখা গেল নখ উঠাই ফেলছে, অনেক পৈশাচিক নির্যাতন করা হয়েছে। কিন্তু একটা শিশুর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এই যে নতুন করে যেটা আমরা, একটি বিদেশি গণমাধ্যম, তাও বাংলাদেশি কোনো গণমাধ্যম কিন্তু এই সংবাদটি প্রকাশ করেনি, বিদেশিরা এটা করছে। তো যে কমিশন মিস্টার নূর, আমি আর অন্যদের নামে এই মুহূর্তে, নূর খান লিটন, উনি খুব দক্ষতার সঙ্গে এবং তার সঙ্গে আমার আলাপ হয়েছে, যে আমাকে বলছে যে এমন অনেক ঘটনা আছে যা চিন্তা করা কঠিন, এমন নিপীড়ন আছে যা মানুষ এখনো ভাবতেই পারবে না, কিন্তু সেটাও করা হয়েছে। এই যে এক ব্রিগেডিয়ার আজমি, ব্রিগেডিয়ার চাকরিরত অবস্থায়, এক কর্নেল চাকরিরত অবস্থায় তাদেরকে আয়নাঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। অথচ এই আয়নাঘর পরিচালনা করত এই সেনাবাহিনী, ডিজিডিএফআই, এনএসআই এর কর্মকর্তারাই। তাদেরই অফিসের নিচে শোনা যায় এই আয়নাঘর, অর্থাৎ তাদেরই সহকর্মীকে নৃশংসতার সঙ্গে তাদের অত্যাচার করেছে নিচে। যেমন এই যে মেয়েদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র হলে নারী এবং শিশুদেরকে আলাদা মর্যাদা দেওয়া হয় নাই। আমি আমেরিকায় গিয়ে, শিশুদেরকে তো কোনো আইনই নাই, আমি আমেরিকায় গিয়ে দেখেছি যে ট্রেনের মধ্যে কোনো নারী উঠলে অনেকেই উঠে তাদের বসে। আমাদের এই বাসগুলোতে দেখুন অনেক ছেলে বা অনেক মানুষ, নারী যখন উঠে তাদেরকে বসার ব্যবস্থা করে অনেক সময়। কিন্তু এই শেখ হাসিনা, আমার কাছে কেন জানি মনে হয় তিনি আসলে সুস্থ মহিলা ছিল না। কিন্তু একজন অসুস্থ মানুষ এক ধরনের অপরাধ করতে পারে, বা সাইকোসিস যে রোগটি, সাইকো বলা হয় তাকে, সাইকোসিস রোগে মানুষ নির্দিষ্ট একটা জায়গায় আটকে থাকে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আমরা যেভাবে ধারাবাহিক নানান বহুমাত্রিক অপরাধ বেরোচ্ছে, আমাদের নিত্য নতুন অপরাধ বেরোচ্ছে, এটাকে কি আপনি সাইকো বলবেন? আসলে কি তিনি সাইকোসিসে আক্রান্ত ছিলেন, না তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আসলে তিনি ধ্বংস করবেন? কিন্তু হ্যাঁ, আপনি ভালো পয়েন্ট আউট করছেন। এটা কিন্তু তিনি রাজনীতিতে আসার প্রেক্ষিতে প্রথম সাক্ষাৎকারে সিরাজুর রহমান সাহেব তার বইয়ে উল্লেখ করছেন যে তিনি বিবিসির সাক্ষাৎ নিতে গিয়ে উনি বলেছিল, জিজ্ঞাসা করছিল যে আপনি কেন রাজনীতিতে আসছেন লন্ডনে। 1981 সালে দেশে ফিরবার 81 সালের আগ মুহূর্তে উনি স্পষ্ট করে বলেছিলেন যে আমার পিতা মাতার, আমার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে।
এবং দেশ নিয়ে ওনার কোনো ভাবনা ছিল না তখন। সিরাজুর রহমান সাহেব এটা বন্ধ করে বলেছিলেন, এই যাই তো কথা বলা ঠিক হবে না, রাজনীতিতে আপনি পরে কি ভূমিকা নেবেন সেটা তো পরে, কিন্তু প্রকাশ্যে রাজনীতিতে অংশগ্রহণ যে ব্যাপারটা সেটা তো মানব সেবার একটা ব্যাপার থাকতে পারে, আলাদা কর্মসূচি থাকে, এটা বলা বোধহয় ঠিক হবে না। তো আপনি আবার নতুন করে প্রশ্ন করছেন, ওপেন করছেন, আবার উনি বলছেন আমার একটাই লক্ষ্য, যারা আমার মাকে বাবাকে হত্যার প্রতিশোধ নেবেন, আমি এই হত্যার প্রতিশোধ নেব। তাহলে তো তাকে সাইকো বলা যাবে না। তো উনি পরিকল্পনা, সাইকো তো কোনো সুস্থ মানুষ কখনো পরিকল্পিত ভাবে এই ধরনের নৃশংসতা কিন্তু সাইকোসিসের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেখানে মানুষ কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আটকে থাকে, কিন্তু এইভাবে ভার্সেটাইল অপকর্ম কি করে করে আমার কাছে কেন জানি। এবং আপনি দেখেন দুদু ভাই, আপনারা তো দীর্ঘদিন যাবত রাজনীতি করছেন, বাংলাদেশের জন্মের সমান বা তারও আগে থেকে আপনি বাংলাদেশের রাজনীতির প্রত্যক্ষভাবে মাঠে আছেন এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন আপনি। এই ধরনের অপরাধ যা আপনারাও জানেন না, সেই অপরাধ কি করে একজন সাইকোর পক্ষে সম্ভব হয়? এটি সাইকো আদৌ বলবেন? মনে হয় যে তিনি এমন একটা চরিত্র, সাইকো যার কাছে মানে ব্যর্থ হয়ে যাচ্ছে, পরাজিত, তাকে ঠিক বোঝা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। এটা হয়তো বিজ্ঞানের আরেকটি গবেষণার মধ্যে প্রয়োজন পড়বে, তাকে নিয়ে গবেষণা করা যেতে পারে যে এও বিজ্ঞানকেও হার মানিয়ে দিচ্ছে। যেমন কোন সুস্থ মানুষ এইরকম পৈশাচিক ঘটনা, শিশুদের দেখলে তো শত্রুরও মায়া হয়, কিন্তু এবং আমরা দেখেছি যে গাজায় শিশুদের উপরে কিন্তু সরাসরি আক্রমণ করা হয় না, হয়তো বিচ্ছিন্নভাবে শিশুরা আক্রান্ত হয়েই যায়, যুদ্ধক্ষেত্রেও শিশুরা আক্রান্ত হতে পারে, কিন্তু একেবারে সিদ্ধান্ত নিয়ে শিশুদের সাথে আজকে যে খবরটি আমরা বিশ্লেষণ করছি এরকম খবর আমরা পাইনি এর আগে। নিশ্চয়ই আমরা এই ধরনের অপরাধের বিচার চাই। আরেকটি বিষয় দুদু ভাই, এই গতকালকে থেকে আলোচনা চলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে নানান জায়গায় নানান ধরনের দ্বিমত দেখা দিয়েছে এবং দু একটি জায়গায় বিচ্ছিন্ন ভাবে হামলা এবং মারামারির ঘটনাও ঘটেছে। গতকালকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু বেশ মারামারি হয়েছে এবং সেখানে 7 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে আপনার তো মানে এক ধরনের প্রত্যাশা ছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে গণতন্ত্রের সুবাতাস বা গণতন্ত্রের পথে বাংলাদেশকে ফেরাবে, সেই ফেরানোর পথে আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আসলেই প্রত্যক্ষভাবে এই আন্দোলনের রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে এই ধরনের দূরত্ব বা দ্বন্দ্ব আগামীর সময়টার জন্য কতটা ভয়ের কারণ বা শঙ্কার কোনো কারণ আছে কিনা? এটা খুবই দুঃখজনক। অন্তপক্ষে আমি প্রত্যাশা করিনি যারা একটা সরকার, ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ভূমিকা পালনে আত্মত্যাগের এবং নির্মম নির্যাতনের মুখোমুখি হয়েছিল, এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী শুধু না, তারা নেতৃত্ব দানকারী, তাদের কাছে জাতি শুধু প্রত্যাশা করে না, তারা মনে করে ভবিষ্যতে একটা নতুন নেতৃত্ব উঠে আসবে। যেমন আমরা একসময় ছাত্র রাজনীতি করতাম, তো আমরা এরশাদ বিরোধী রাজনীতিতে শুরুতে আমরা যারা শুরু করেছিলাম, আমি শুধু না বা ছাত্রদল না, অন্যান্য যারা বিভিন্ন সংগঠনের ছাত্র সংগঠন ছিল, তারাও এখন জাতীয় ক্ষেত্রে কিন্তু রাজনীতির মানে মূল দলের ককপিটেই আছে, এখন ভূমিকা পালন করছে, পার্লামেন্টের ভূমিকা পালন, রাষ্ট্র পরিচালনায় তারা অতীতে ভূমিকা পালন করেছে। হয়তো ভবিষ্যতে আমরা প্রত্যাশা করেছিলাম এইখান থেকে যে অংশটা, যেমন 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা অংশ বেরিয়ে আসতো, 69-এর গণঅভ্যুত্থান, মানে এক একটা আন্দোলনের মধ্যে দিয়ে, এমনকি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েও একটা অংশ বেরিয়ে আসতো। কারণ আন্দোলন এবং সরকারের বিরোধিতা বা পরাজিত করা, এটা একটা পরীক্ষা উত্তীর্ণ। তো এই বৈষম্য বিরোধী যারা আন্দোলনে ছিলেন, তারা কিন্তু একটা ছাতার নিচে শুধু সাধারণ ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র না, ছাত্র দল বা ইউনিয়ন বা শিবির বা ফেডারেশন, বিভিন্ন ছাত্র সংগঠন মিলে কিন্তু তারা তাদের সংগঠনের নামটা একটু দূরে রেখে তারা ওই বৈষম্য বিরোধী কমন প্ল্যাটফর্মে গেছিল, কমন ইস্যুতে, এবং তারা জয়লাভ করেছে। কিন্তু বৈষম্য বিরোধী এই নামটা জনপ্রিয়তা অর্জন করেছে এবং যা এখন একটা ছাত্র সংগঠনও বটে। এটা হতেই পারে প্ল্যাটফর্ম, জনপ্রিয় প্ল্যাটফর্ম, হ্যাঁ জনপ্রিয় প্ল্যাটফর্ম, এটা হতেই পারে। কিন্তু তারা, আমার ধারণা হচ্ছে
বৈষম্য বিরোধীরা মূল যে লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ ফ্যাসিবাদের পরে কি, হত্যা নির্যাতনের পরে কি, লুণ্ঠনের পরে কি, বিচারের ব্যবস্থা করা এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখা। এই জায়গা থেকে যদি সরে যায় তাহলে নিজেদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এবং আমার দলও মনে করে। আপনি কি তার মানে বলতে চাচ্ছেন এটা যে তাদের মধ্যে কোন প্রকার স্বার্থের দ্বন্দ্ব বা ক্ষমতার লোভ এরকম কিছু দেখা দিয়েছে কিনা? আরো পরের ধাপ, কিন্তু তার আগের ধাপ হচ্ছে যদি গণতন্ত্রে ফিরতে হয় তাহলে রাস্তাটা কি, সেই রাস্তাকে জাতি, যেমন আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, আত্মত্যাগের, আর এখন গণতন্ত্রে আমাকে ফিরতে হলে আত্মত্যাগেরই প্রয়োজন। মানে আমি মৃত্যুবরণ না করলেও আমি যদি মনে করি যে আমি ইলেকশন করে জয়লাভ করতে পারবো না, তারপরেও গণতন্ত্র যাওয়ার একমাত্র পথ আছে নির্বাচন। সেই নির্বাচনে আমি বা আমার দল অংশগ্রহণ করুক অথবা না করুক, কিন্তু নির্বাচন আমাকে মেনে নিতে হবে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা অংশ থেকে আমরা যখন জানতে পারি যে শুধু নির্বাচন করা বা কোনো দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই আন্দোলন করি নাই। আমি এই বক্তব্যে আসতাম, এরকম একটি বক্তব্য গত দুদিন ধরে ভাসছে। তো আসলে কিসের জন্য আমরা তাহলে এই আন্দোলন করলাম, এটা প্রশ্নটা যদি সামনে আসে। গণতন্ত্রের জন্য তো, স্বাধীনতার জন্য তো, মানুষের মৌলিক পরবর্তী একটি গণতান্ত্রিক সরকারের জন্য তো। সেই রাস্তায় আমার কাছে মনে হয়েছে, আমি একসময় ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করার পরে 90 গণ অভ্যুত্থান আমাদের পরবর্তী যারা ছিল আমরা মিলে এটাকে সফল করছি। করার পরে কি হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের পরিচালনায় একটা নির্বাচন হয়েছে। ওই সময় খেয়াল আছে কিনা, যেখানে বেগম জিয়া অনেককে নমিনেশন দিছে, কেউ পাইছে কেউ পায়নি। আমরা যখন তো গণঅভ্যুত্থানের আমরা তো সরাসরি নেতৃত্ব দানকারী, তা আমরা যদি প্রত্যাশা তো করতেই পারি যে আমরা ওই পার্লামেন্টে যাব, কিন্তু তার মানে এই নয় যে আমরা যেতে পারবো না বলে আমি ওই ইলেকশন আমি অ্যাকসেপ্ট করবো না অথবা হতে দিব না, এমন তো হয় নাই। বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন তার নেতৃত্বে তিনি আন্দোলনে যেমন সফল, পার্লামেন্টের নির্বাচনেও সফল। সেটা কিভাবে, ওই নির্বাচনের কারণে। শেখ হাসিনা তো এই ফ্যাসিস্ট তাকে 10টা সিট দিছিল কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্ন উত্তরে 90-এ, যে উনি 10টার বেশি, মানে বেগম জিয়া 9টার বা বিএনপি 10টার বেশি সিট পাবে না। বাস্তবতা কি, যে উনি পরাজিত হয়েছিলেন, মানে শেখ হাসিনা, আর বেগম জিয়ার দল বিএনপি এবং সরকার গঠন। এতে বেগম জিয়া 2 ক্ষেত্রে সফল হয়েছিলেন, একটা আন্দোলনে, একটি নির্বাচন। ঠিক আছে, তা আমি যে কথাটা বলতে চাই, আজকে যারা এই জাতির মোড় ঘুরিয়ে দিছে, অর্থাৎ ফ্যাসিবাদকে পরাজিত করছে, তারা যখন একটি ঘটনা সফলভাবে তারা নেতৃত্ব দিছে, আরেকটা ঘটনা আছে নির্বাচনে নির্বাচিত সরকার গঠনে, সেই জায়গায় এসে তাদের মতভিন্নতা দেখা যাচ্ছে। জি, তার মানে কি তাদের এই আন্দোলন পরবর্তী 90 বা 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এবং এই 24, এই 3টি গণ অভ্যুত্থানকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, দেখা যাবে 2টি আন্দোলনের সফলতার পরে ছাত্ররা কিন্তু ক্লাসে ফিরে গিয়েছিল, অধিকাংশ শিক্ষার্থীরা। আমরা 24-এ একটু ভিন্নতা দেখছি, এটিও কি অন্যতম একটি কারণ কিনা? এখন আমি সব চুলছেড়া বিশ্লেষণ করলে যদি আমার কথা তাদের বিপক্ষে যায়, তার একটু কষ্ট পাবে। আমরা নিশ্চয়ই তাদেরকে কষ্ট দেব না, আমি তো ছাত্র রাজনীতি থেকে আসা, কিন্তু আমার কষ্ট লাগে এই সম্ভাবনাময় অংশটা যখন মারামারি করে, হাসপাতালে যায়, এবং কেউ কেউ জীবন সংশয়ের প্রশ্ন দেখা দেয়। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি, টেলিভিশন বা পত্রিকায়, খুব খারাপ লাগে যে এই ছেলেটি আমাকে জাতির নেতৃত্ব দেবে, একবার দিছে আবার ভবিষ্যতে দেবে, কিন্তু তারা সেই জায়গাতে সরে গেছে বা সরে যাচ্ছে। এই মারামারিটা তার লক্ষণ। তাহলে আমার কাছে মনে হয় তারা একটুখানি শান্তভাবে চিন্তা করে মূল কাজটা কি করেছে এবং ভবিষ্যতে তাদের কাজটা কি, এটা করতে হবে। কারণ এই আন্দোলন বিপ্লব না, এটা গণঅভ্যুত্থান, এটা সাংবিধানিক আমরা সরকার প্রতিষ্ঠা করছে, সাংবিধানিক সরকারের অধীনে সাংবিধানিক কর্মকাণ্ড পরিচালিত হবে। বিপ্লব হলে তো সব তছনছ করে আমরা নতুন কিছু করতাম, যেমন সংবিধান বন্ধ হয়ে যেত, পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ বানাইছি, এটা বিপ্লব। আমরা নতুন সরকার যেমন করছিলাম, নতুন সংবিধানও করছে, নতুন পার্লামেন্টও করছে,
করছে না, তো সেটা বিপ্লব এবং প্রক্লেমেশনের মাধ্যমেই করেছেন, করছে। তো এখন যে জায়গাটা আসছে এটাই তারা এখন মানে একবার তারা বিপ্লবী মনে করছে, আবার কাজ করে ফেলেছে গণ অভ্যুত্থানে, সেই জায়গাগুলো স্পষ্ট। এই অভ্যুত্থান এবং বিপ্লব বিতর্কের মাঝে কোনো প্রতি বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা দেখেন কিনা আপনি? থাকে, কিছু লোক তো সুযোগ সন্ধানী থাকে, ইতিহাসের বাঁকে বাঁকে এই ধরনের ঘটনা আছে। সেরকম কোন শঙ্কা আছে কিনা আমাদের সামনে? কারণ আমাদের সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও হয়তো সময় নিয়ে বিতর্ক আছে, কিন্তু নির্বাচন তো একটি দিতে হবে। এর মাঝে যারা পালিয়ে গেছে বা পতিত যারা রয়েছে, যারা এখনো গা ঢাকা দিয়ে গেছে, শুধুমাত্র মাথা গেছে, পুরো শরীর তো রয়ে গেছে, কোনো প্রতি বিপ্লব ঘটে যেতে পারে কিনা এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে? ঘটে যাওয়ার আগে আমি বলি, যদি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই অভ্যুত্থানের সপক্ষের শক্তি, যারা কাজ করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জীবন দিয়েছে, তাদেরকে একটু সুস্থির হতে হবে, ভাবতে হবে তাদের কর্মকাণ্ড যদি এমন কোনো দিকে না যায় যাতে তাদের যে যারা উচ্ছেদ করছে যাদেরকে, তাদের হাতে একটা বড় ধরনের অর্থকারী ঘটনা আছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তাদের হাতে আছে, এবং প্রশাসনের মধ্যেও তো তাদের এক ধরনের বড় একটা শক্তি রয়েছে, অস্ত্র আছে প্রশাসনে, মানে পুরা প্রশাসনই বলা যায় তাদের হাতে। আইন শৃঙ্খলা বাহিনী এই তো খুব বেশি পরিবর্তন হয়নি তো। আর পার্শ্ববর্তী একটি বড় দেশ তাদের সঙ্গে রয়েছে, যদিও ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়া, কানাডা, এরা গণতন্ত্র চর্চার মধ্যেই থাকছে, কিন্তু এই দেশটি তার কোলে এই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। এবং ওই দেশটি কিন্তু প্রকাশ্যে ঘোষণাই দিয়েছে যে তাকে আশ্রয় দিয়েই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। তো এই জায়গাটায় যদি সতর্ক ভূমিকা না হয় পারস্পরিক, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা সতর্ক না হয়, বা অন্যান্য ছাত্র সংগঠন যারা ভূমিকা রাখছিল এই সরকার পতনে, এবং রাজনৈতিক দল, আমার ধারণা তারা সতর্ক, তারপরেও যদি অসতর্কতায় তো অনেক ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ শত্রুরা তো সর্বসময় চেষ্টা করবে এই সরকার বা এই পরিস্থিতিকে উল্টিয়ে দেওয়া যায় কি করে, এটা চেষ্টা করতে পারে। যেমন 3রা নভেম্বর আসছিল এই দেশে 75 সালে, 3রা নভেম্বর ছিল, আবার 7 নভেম্বরও এসেছে, তার প্রেক্ষিতে 7 নভেম্বর আসছে। তার মানে আমার কথা হচ্ছে 3রা নভেম্বর তো আসছে, সেই 3রা নভেম্বরের জন্য 7 নভেম্বর, কিন্তু আসছে 3রা নভেম্বর আসছে। সেই জন্য এই দেশে এই ভূখণ্ডে সব ঘটনাই কিন্তু বিদ্যমান। আমি যদি ওই ঘটনাগুলো একটু পিছনের দিকে তাকিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা সতর্ক হব, সজাগ হব, এবং প্রতি বিপ্লবকে আমরা রোধ করতে পারবো। জি, আর আমরা শেষ করবো অনুষ্ঠানের শেষ দিকে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান ধরনের আগ্রহ এবং আলোচনা আছে বিতর্ক, এবং রাজনৈতিক দল টুকটাক একে অন্যের সমালোচনায়ও আমরা দেখেছি বেশ সরব। এরকম বাস্তবতায় আসলে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি করণীয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কেমন উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে বিতর্ক থাকা, সমালোচনা থাকা, একে অপরের প্রতি দুর্বলতাগুলোকে তুলে ধরা, কিন্তু এটাকে মানে চরম পর্যায়ে না নিয়ে যাওয়া, এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা, সম্মানবোধ থাকা, কিন্তু এটা যখন অতিক্রম করবে সেটা গণতন্ত্রের বাইরের একটি ঘটনার দিকে যায়। তো আমার দেশে আমার ধারণা এখন যে দলগুলো কাজ করছে তারা গণতান্ত্রিক শ্রদ্ধাবোধের মধ্যেই আছে। পারস্পরিক, যেমন বিএনপি বা জামাত বা কমিউনিস্ট পার্টি, ভিন্নতা আছে, তো আদর্শে ভিন্নতা আছে, বক্তব্য ভিন্নতা থাকবে। তো পারস্পরিক এই ভিন্নতাকে কেউ যদি মনে করে অনৈক্য, তাহলে এটা ভুল হবে। অনৈক্য একটা জায়গায় সবাই ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে তার একাট্টা। এটা ঠিক 1 মাসের একাট্টা না, এটা গত 16 বছরের লড়াই। সেই লড়াইয়ের মধ্যে তারা বিভিন্নভাবে এইসব রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বজন পরিজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে গণতন্ত্রের ধৈর্য, গণতন্ত্রের শ্রদ্ধাবোধ, গণতন্ত্রের লড়াই কেন্দ্রের কথা, এগুলো থাকতে হবে। এবং সেটাই আমার কাছে এখন মনে হয়। অনেকে একটু হচ্ছে কেন বিএনপির বিরুদ্ধে জামাত, বা জামাতের বিরুদ্ধে বিএনপি, বা অন্য বাম সংগঠনের বিরুদ্ধে অমুক, এটা ওইভাবে না দেখে
গণতান্ত্রিক সৌন্দর্য মানে যদি চট আমাদের দেশে মানে হাজার ফুল ফুটুক বাগান, হাজার ফুল ফুটুক, হাজার মত ভিন্নতা আসুক না কেন, আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। জি, ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যতই ঝড় আসুক, সকল ঝড় মোকাবেলা করে বাংলাদেশের যে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করবার জন্য যে জাতীয় ঐক্য আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্য ধরে রেখে আগামীতে যত ষড়যন্ত্র হোক না কেন জাতীয়ভাবে আমরা সেটি প্রতিহত করে বিশ্বের দরবারে লাল সবুজের পতাকাকে আমরা সগৌরবে প্রতিষ্ঠিত করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।